জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সরকারি বাসভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী, বললেন অতিরিক্ত প্রেস সচিব। এবং ঈদের ছুটিতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান। বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ঈদের নামাজ আদায় করবেন, প্রধানমন্ত্রীও ঈদের নামাজ আদায়ে সম্মতি প্রকাশ করেছেন। এবার একসঙ্গে দুই ভিভিআইপিকে নামাজ পড়তে দেখা যাবে। জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্যে দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে প্রায় 35,000 মানুষের নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে। এ সময় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবনে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। দুপুরে যমুনা পরিদর্শন করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তবে পবিত্র ঈদ উল ফিতরের দিন সকালে যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে যমুনায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ঈদকে সামনে রেখে বর্ণিল সাজে সাজানো হচ্ছে যমুনা। শুধু সাধারণ মানুষ নয়, প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসবেন বিভিন্ন দেশের কূটনৈতিক গণ্যমান্য ব্যক্তিরাও। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাদেরকেও ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন আতিকুর রহমান রুমন। ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখানে আসছেন। এখানে দেশি বিদেশি, তারপরে আপনার রাজনৈতিক, তারপরে আপনার বিশেষ ব্যক্তিত্ব, তারপরে আপনার সামাজিক, তারপরে বিভিন্ন সংগঠন, সামরিক বেসামরিক সব লোকজনের সাথেই এখানে মিলিত হবেন এবং ঈদ আনন্দ ভাগাভাগি করবেন এবং এখানে যৎসামান্য আপ্যায়নের ব্যবস্থা থাকবে। ঈদের ছুটিতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ভোর থেকেই পরিবার প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছেড়ে নিজ গন্তব্যে ফিরছেন মানুষ। সকালে গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার যানবাহন। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির ছাপ। তবে কিছু যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। অন্যদিকে ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপ ছিল চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল উপচে পড়া ভিড়। সকালে টার্মিনালে গিয়ে দেখা যায় পন্টুনের লঞ্চ থামা মাত্রই ঘরমুখো যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে ওঠেন। গতকালের দুর্ঘটনার পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রীতে পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। যাত্রীরা বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ উদযাপনে স্বস্তির।
বগুড়ার সান্তাহারে নীল সাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় স্টেশন মাস্টার ও 2 চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, যে কোনো দুর্ঘটনার দায় সরকারের কাঁধেই আসবে, তবে আমরা যাতায়াত ব্যবস্থায় সর্বোচ্চ সেবা নিশ্চিতে কাজ করছি। এরই মধ্যে দুর্ঘটনা কাটিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে। এ সময় রেল যোগাযোগ বাড়ানোর ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। স্টেশন মাস্টার এবং ড্রাইভার দুজনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। যাত্রীদের সর্বোচ্চ সেবাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যাপারে আমরা সবাই সক্রিয় রয়েছি এবং সচেষ্ট রয়েছি এবং সেভাবে কাজ করে চলছি। সান্তাহার অলরেডি চালু হয়েছে। হ্যাঁ, আমরা বাকিগুলিও সব চালু হচ্ছে, শুধু একতাটাও আর 3-4 ঘন্টার মধ্যে একতাও চালু হয়ে যাবে। আর ওইখানের পরিস্থিতি টোটালটাই আমরা এখন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। রেল চলাচল স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। ঈদ উল ফিতরে ঢাকায় 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে 1771টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদ জামাতকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা না থাকলেও গোয়েন্দা তথ্য অনুযায়ী যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। আজ জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার আরও বলেন, জাতীয় ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জাতীয় ঈদগাহে প্রবেশ গেটে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। এছাড়া পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেটসমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দান সহ আশেপাশের এলাকায় সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হবে। ঈদ জামাতের চারদিকে আমাদের পুলিশের পিকেট, পেট্রোলিং এবং পুলিশ লাইনিং ব্যবস্থা থাকবে। মূল গেটে আর্চওয়ের মধ্য দিয়ে সকল মুসল্লিদের ইন করতে হবে, যেহেতু এখানে ভিভিআইপি উপস্থিত থাকবেন। নারী বা মহিলাদের জন্য পৃথক প্রবেশ গেট এবং পৃথক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নারী ঘটিত কারণে টিকটকার রাকিবকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি। বলেন, কিলিং মিশনে অংশ নিয়েছে 10 থেকে 12 জনের একটি দল। ঘটনার আগে তারা খুলনা থেকে ঢাকা এসে রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান নেয়। রমনার ডিসি আরও জানান, ঘটনাস্থল থেকে আটক শিহাবের দেয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তারা খুলনা থেকে এই হত্যার উদ্দেশ্যেই, এই হত্যা একেবারে টার্গেট করেই তারা কিন্তু মোটামুটি আরও 2 দিন আগে ঢাকাতে আসে। পিস্তল যেটা আমরা উদ্ধার করেছি এটা আমরা ধরে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত আমরা জানি যে এই পিস্তলটাই এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। তারপরও আমরা ফরেন্সিকের জন্য এটা আমরা পাঠাবো, এটা নিশ্চিত হওয়ার জন্য। আর এরপরে অন্যান্য দেশীয় অস্ত্র আমরা উদ্ধার করেছি, যেটাতে ব্যবহার হয়েছে ওইখানে চাপাতি এবং চাকু, এটা 3টা অস্ত্র উদ্ধার করা আছে। আমরা 5 জনকে তো ধরেছি, এর বাইরে আরও 7-8 জনের আছে। তো এই সবাইকে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা ধরে ফেলবো। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে সরকার 2,500 কোটি টাকা প্রদান করেছে। তাই এবারের ঈদে কোনো শ্রমিক অসন্তোষ দেখা যায়নি। সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, যেসব কারখানা বন্ধ হয়ে গিয়েছিল ঈদের পর সেগুলো চালুর কাজ শুরু করবে সরকার। পাশাপাশি প্রশিক্ষিত জনশক্তি রফতানিতে সরকারের নানা উদ্যোগের কথাও জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের সন্তানদের মাসিক 2,000 টাকা শিক্ষা ভাতা দেয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রত্যেকটা মিল কারখানায় মালিকরা অনেক সময় সরে গেছিলেন, তাদেরকে এনে শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হয়েছি। শুধু বেতন নয়,
তাদের বোনাসটাও পর্যন্ত আমরা মঞ্জুর করেছি। যেসব কারখানা ছোটো ছোটো কারখানা যেগুলো, এগুলোর জন্য মালিক পাওয়া যেন বিগত তারা বেশ কয়েক মাস বন্ধ ছিল, প্রায় বছরখানেক বন্ধ ছিল, সেই সব মিলেও আমরা শ্রমিকদের বেতন আমরা দিতে সক্ষম হই। খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের 4 সদস্যকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সাবেক স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সকালে জেলার বটিয়াঘাটা উপজেলার লবণচড়া ইউনিয়নের কৃষ্ণনগর শাহজালাল নগরের রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, ফাহিমা খাতুনের সাবেক স্বামী ইমরানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। প্রায় 8 মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর গত ডিসেম্বর মাসে রাশেদুলের সঙ্গে নতুন করে সংসার শুরু করেন ফাহিমা। এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশালের র্যাব 8-এর অধিনায়ক কমান্ডার মোহাম্মদ শাহাদাত হোসেন। বরিশাল নগরীর বাস টার্মিনাল, বাজার এলাকা পরিদর্শন এবং লঞ্চ ঘাটে যাত্রীদের সঙ্গে কথা বলার পর প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। বলেন, কোনো দুষ্কৃতকারীকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি আরও বলেন, ঈদকে ঘিরে সক্রিয় হয়ে ওঠা চোরচক্র, টিকিট কালোবাজারি এবং অজ্ঞান ও মলম পার্টি দমনে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিদর্শনকালে র্যাব 8-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসন্ন ঈদ উল ফিতরে সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা আমাদের পেট্রোল জোরদার করেছি, রোবাস পেট্রোল করছি আমরা। সেই সাথে আমাদের গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। আপনারা জানেন আমাদের বোটগুলো বিভিন্ন নদীপথে বোট পেট্রোল আরও বৃদ্ধি করেছে। সেই সাথে আমরা ঘরমুখ মানুষ যখন ফিরছে তখন তাদের নিরাপত্তা কল্পে আমরা বিভিন্ন বাস টার্মিনালগুলোতে অজ্ঞান পার্টি, মলম পার্টি এই ধরনের চক্র যাতে কাজ না করতে পারে, তাদের দৌরাত্ম্য যাতে না থাকে সে কল্পে আমরা বদ্ধপরিকর। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডকে তিনি কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। বুধবার ইসমাইল খতিবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন ইসরায়েলি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এর কয়েক ঘণ্টা পরই খতিবের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে তিনি লেখেন, ইসমাইল খতিব, আলী লারিজানি এবং আজিজ নাসির জাদে, সেই সঙ্গে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে চলমান সংঘাত চালিয়ে যেতে $200 বিলিয়ন বেশি বাজেট চেয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের বরাতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনটি বলছে, এই বিপুল অর্থের প্রস্তাব নিয়ে হোয়াইট হাউসে আলোচনা চলমান রয়েছে। তবে এত বড় অঙ্কের বাজেট অনুমোদন নিয়ে স্বয়ং মার্কিন কংগ্রেসের ভেতরে সংশয় রয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে, সংঘাত শুরুর প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় $11 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন অভিযান এবং দূরপাল্লার হামলার কারণে এই ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ত্রিমুখী উত্তেজনায় অস্থির মধ্যপ্রাচ্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে পুরো অঞ্চল জুড়ে জোরদার করা হয়েছে সামরিক প্রস্তুতি। জ্বালানি অবকাঠামো, গুরুত্বপূর্ণ সমুদ্র পথ এবং কৌশলগত ঘাঁটিগুলো এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
পাকিস্তান সুপার লিগ পিএসএল এর 2026 আসরে অংশ নিতে 5 বাংলাদেশি ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দীর্ঘ আলোচনা শেষে নির্দিষ্ট সময়ের জন্য এই লিগে জাতীয় দলের তারকাদের খেলার বিষয়টি নিশ্চিত হয়েছে। এনওসি পাওয়া ক্রিকেটাররা হলেন মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও শরীফুল ইসলাম। তারা আগামী 12 এপ্রিল পর্যন্ত পিএসএল এ অংশ নিতে পারবেন বলে জানিয়েছে বিসিবির একটি সূত্র। বিসিবি থেকে এনওসি পাওয়া ক্রিকেটারদের মধ্যে লাহোর কালান্দার্স দলে সরাসরি চুক্তিতে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন রিশাদ হোসেন, আর পেশোয়ার জালমির দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। এদিকে বর্তমানে আন্তর্জাতিক সূচি ফাঁকা থাকায় জাতীয় দলের ক্রিকেটাররা ঈদের ছুটিতে রয়েছেন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় ছুটির নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বিসিবি। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতিতে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরই অংশ হিসেবে আগামী 31 মার্চ বুয়েন্স আইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচকে সামনে রেখে 28 সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দলকে নেতৃত্ব দেবেন 900তম গোলের অনন্য মাইলফলক ছোঁয়া অধিনায়ক লিওনেল মেসি। দলের আক্রমণ ভাগে আছেন হুলিয়ান আলভারেজ সহ একাধিক তরুণ ও অভিজ্ঞ ফুটবলার। আর মিডফিল্ডে দেখা যাবে রদ্রিগো ডি পল এবং অ্যাঞ্জো ফার্নান্দেজকে। আর গোল পোস্ট সামলাবেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে ইনজুরির কারণে দলে থাকছে না জিওভানি লো সেলসো, লিসান্দ্রো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজ। অন্যদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন মাস প্যালাসিওস ও গ্যাব্রিয়েল রোজাস। দলে ফিরেছেন অভিজ্ঞ মার্কোস আকুনাও। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। সরকারি বাসভবন যমুনায় আপাতত উঠছেন না প্রধানমন্ত্রী, বললেন অতিরিক্ত প্রেস সচিব। এবং ঈদের ছুটিতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।